আপনারা নিশ্চয়ই খবরের মাধ্যমে দেখেছেন যে সম্প্রতি মধ্যপ্রাচ্যে নতুন ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানে সামরিক হামলা করেছে এবং সেই হামলায় ইরানের সুপ্রিম লিডারকে হত্যা করা হয়েছে। এর পরপরই ইরান কিন্তু পাল্টা আক্রমণ করেছে এবং পুরো গলফ অঞ্চল মানে মিডল ইস্টের দেশ যেমন কাতার, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, ওমান, সৌদি আরব সহ আশেপাশে অনেক দেশগুলো জুড়ে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেক বিশ্লেষক বলছেন যে পরিস্থিতি এমন দিকে এগুচ্ছে যেখানে পুরো মধ্যপ্রাচ্য আরও বড় ধরনের সংঘাত বা আরও বড় ধরনের যুদ্ধের দিকে চলে যেতে পারে। তেহরান ওয়াশিংটনের সংঘাত এখন ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। প্রতিদিন আসছে হামলা পাল্টা হামলার খবর। Fragment falling to the ground and exploding in Doha, the capital of Qatar. It's part of Tonight at 10, in the last few minutes, President Trump has called on Iran to surrender. এখন আরও আলোচনা হচ্ছে যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ বিশ্বের বড় একটা অংশের তেল এবং গ্যাসবাহী জাহাজগুলো এই পথ দিয়ে কিন্তু যাতায়াত করে। যদি এই পথটা বন্ধ হয়ে যায় তাহলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের একটা ধাক্কা রাখতে পারে, এমনকি বিশ্ব অর্থনীতি মন্দা বা রিসেশনের দিকেও চলে যেতে পারে। তেলের দাম বেড়ে যেতে পারে, গ্যাসের দাম বেড়ে যেতে পারে এবং অনেক দেশের অর্থনীতিতে একটা নিম্নমুখী চাপ সৃষ্টি হতে পারে। বাংলাদেশও কিন্তু তার বাইরে থাকবে না, কারণ আমাদের দেশের অর্থনীতি অনেকটাই গালফ অঞ্চল বা মিডল ইস্টের দেশগুলোর সাথে সংযুক্ত। আর সেই দেশগুলো বা সেই অঞ্চলে যদি অস্থিতিশীলতা বাড়ে তাহলে সেখানে কর্মরত লক্ষ লক্ষ বাংলাদেশিদের জীবন ঝুঁকিতে পড়ার সম্ভাবনা আছে, রেমিটেন্স কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এবং ইতিমধ্যে আমরা কিছু বাংলাদেশের মৃত্যুর খবরও শুনছি। ফলে স্বাভাবিকভাবে অনেক মানুষের মনে একটা বড় প্রশ্ন তৈরি হচ্ছে যে পৃথিবী আসলে কোন দিকে যাচ্ছে? এই পরিস্থিতি কি আরও বড় কোনো ধরনের সংকট বা বড় কোনো ধরনের যুদ্ধের রূপ নিতে পারে? আমাদের ভবিষ্যৎই বা কি? সো এই ধরনের অনিশ্চয়তার মধ্যে মানুষের মনে ভয়, ভীতি, উদ্বেগ, উৎকণ্ঠা, অস্থিরতা তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক। তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইরান, ইসরায়েল এবং আমেরিকার এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে থেকেও বাংলাদেশে বসে আপনি কিভাবে সামগ্রিকভাবে নিজেকে প্রস্তুত রাখতে পারেন। শুধু মানসিকভাবে না, বরং কিভাবে আপনি আপনার মেন্টাল হেলথ, আপনার ফিজিক্যাল হেলথ, আপনার ইকোনমিক স্টেবিলিটি যতটা সম্ভব সুরক্ষিত রাখতে পারেন এবং একই সাথে কিভাবে আপনি আপনার পরিবার, আপনার সন্তান, আপনার আশেপাশের মানুষদেরকে এইরকম একটা কঠিন সময়ে সহায়তা করতে পারেন। সো একটা ছোট ডিসক্লেমার হলো, আজকের ভিডিওতে আমি যুদ্ধের রাজনীতি, ইতিহাস বা কোন পক্ষ ঠিক কোন পক্ষ ভুল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো না। সেগুলো ইম্পর্টেন্ট আলোচনা, কিন্তু সেটা একটা ভিন্ন আলাপ যেটা পরে কোনোদিন করা হবে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে 4টা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি শেয়ার করব, যেগুলো আপনাকে এই ধরনের অনিশ্চিত সময়ে মানসিকভাবে স্থির থাকতে এবং বাস্তবিকভাবে প্রস্তুত হতে সাহায্য করবে। 4টা স্ট্র্যাটেজির প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তবে বিশেষ করে 4 নম্বর স্ট্র্যাটেজিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাই আমি অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমি দিদার বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে আমেরিকা এসে ইউনিভার্সিটি অফ টলেডো আর ভার্জিনিয়া টেক থেকে ইকোনমিক্সে মাস্টার শেষ করেছি। এখন আমি ইউনিভার্সিটি অফ মিশিগানে প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করছি। বাট দ্যাটস অনলি দ্য পার্ট অফ দ্য স্টোরি। দ্য রিয়েল পার্ট ইজ আমি বাংলাদেশ আর আমেরিকা দুটো সম্পূর্ণ ভিন্ন আর্থসামাজিক বাস্তবতার ভেতর দিয়ে জীবনটাকে দেখার সুযোগ পেয়েছি। তাই এই চ্যানেলটা শুধু 8-10টা মোটিভেশনাল চ্যানেল না, বরং নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে পাওয়া উপলব্ধিগুলোই আপনাদের সাথে এই চ্যানেলের মাধ্যমে আমি শেয়ার করি। তাই যদি পুরো ভিডিওটা দেখেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এমন কিছু ইউনিক পার্সপেক্টিভ পাবেন যেটা আর অন্য কোথাও পাবেন না। পাশে থাকার জন্য ধন্যবাদ। লেটস গেট ব্যাক ইনটু দ্য ভিডিও। নাম্বার 1, কোপিং উইথ লস অ্যান্ড সেকেন্ডারি ট্রমা। যুদ্ধের এই ভয়াবহ সময়ে, বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যে আমাদের এত বিপুল সংখ্যক প্রবাসী ভাই বোন বন্ধুবান্ধব রয়েছেন, তখন এই সেকেন্ডারি ট্রমা বা পরোক্ষ শোক অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয় হয়ে দাঁড়ায়। যদি আমরা শুনি যে যে দেশগুলোর ব্যাপারে আমরা কেয়ার করি সেখানে হামলা হয়েছে, মানুষ মারা গেছে, পরিচিত কেউ বিপদের মধ্যে আছে, তখন যে মানসিক কষ্টটা তৈরি হয় সেটাকে আসলে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। তো মানুষের সাথে আমাদের এমপ্যাথি, আমাদের কেয়ার, আমাদের ইমোশনাল বন্ড থাকার কারণেই কিন্তু এই ধরনের গ্রিফ বা শোকের একটা পরিবেশ তৈরি হয়। তখন এই ধরনের অনুভূতিকে সাপ্রেস করার চেষ্টা না করে বরং অ্যাকনলেজ করা বা অ্যাকসেপ্ট করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি কাউকে হারিয়ে থাকেন বা অথবা এমন কাউকে চেনেন যার প্রিয়জন এই যুদ্ধে বা এই সংঘাতে নিহত হয়েছে, তাহলে নিজেকে গ্রিফ করার জন্য একটু স্পেস দেওয়া দরকার। নিজেকে বলতে হবে যে এই দুঃখটা খুবই ন্যাচারাল এবং মোর্ন করার জন্য বা শোক পালন করার জন্য কিছুটা সময় নেওয়া কমপ্লিটলি ওকে। গ্রিফ প্রসেস করতে পারা মানসিক সুস্থতার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। শোক যদি আপনি চেপে রাখেন তাহলে সেটা পরবর্তীতে কমপ্লিকেটেড গ্রিফ বা দীর্ঘস্থায়ী বিষণ্ণতা, যেটাকে আমরা ডিপ্রেশন বলে জানি, সেটাতে রূপ নিতে পারে। শোক প্রকাশ করলে মনের উপর থাকা সেই ভারী পাথরটা আস্তে আস্তে হালকা হতে শুরু করে। এই সময় আরেকটা বড় বিষয় হলো আইসোলেটেড না থাকা। যখন মানুষ ভয় পায় বা শোকাহত হয় বা আনসার্টেনিটি নিয়ে একাকিত্ব অনুভব করে, তখন সেই অনুভূতিগুলো আরও অনেক বড় হয়ে ওঠে এবং আমাদের নার্ভাস সিস্টেম অনেক সময় লং টার্ম হাইপার অ্যালার্ট মোডে চলে যায়। তখন আমরা সবসময় অ্যাংশিয়াস ফিল করতে থাকি। যখন আমরা এমন মানুষের সাথে কথা বলি যারা আমাদের এক্সপিরিয়েন্সটা বুঝতে পারে, তখন ধীরে ধীরে আমাদের বডি এবং মাইন্ড শান্ত হতে শুরু করে, কাম হতে শুরু করে। সেটা হতে পারে আপনার নিজের ফ্যামিলি, ক্লোজ ফ্রেন্ডস, কোনো লোকাল কমিউনিটি গ্রুপ, কোনো রিলিজিয়াস গ্যাদারিং, অথবা অনলাইন এমন একটা স্পেস যেখানে সেই সিচুয়েশনের সাথে যুক্ত মানুষেরা একে অপরের সাথে কথা বলে। সো এই ধরনের কনভারসেশনস অনেক সময় থেরাপিউটিক হয়ে উঠতে পারে, কারণ তখন আমরা বুঝতে পারি যে এই সব কিছুর মধ্যে আমরা একা না, বরং অন্য মানুষও
একই ধরনের অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছে। আরেকটা খুব পাওয়ারফুল বিষয় হলো মিনিংফুল অ্যাকশন নেওয়া। যখন আমরা দেখি যে বাইরে কোথাও যুদ্ধ হচ্ছে, তখন আমাদের অনেকের ভেতরে একটা স্ট্রং ফিলিং আসে যে আমি কিছুই করতে পারছি না। সো সেই হেল্পলেসনেস ধীরে ধীরে অ্যাংজাইটি বা হোপলেসনেসে পরিণত হয়। কিন্তু সাইকোলজিতে আমরা দেখি যে ছোট ছোট অ্যাকশনস মানুষের মধ্যে একটা সেন্স অফ এজেন্সি তৈরি করে। অর্থাৎ মনে হয় যে আমি পুরো পরিস্থিতি যদিও বা বদলাতে না পারি, কিছু মিনিংফুল কন্ট্রিবিউশনস আমি করতে পারছি। উদাহরণ হিসেবে বলা যায়, কেউ চাইলে হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনসে ছোট একটা ডোনেশন দিতে পারেন। যেমন এমন কোনো রিলিফ অর্গানাইজেশনস যারা যুদ্ধক্ষেত্রে চিকিৎসা, মানবিক সহায়তা দিয়ে থাকে। এবং কেউ চাইলে লোকাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে অংশ নিতে পারেন, অথবা পিস অ্যাডভোকেসি বা হিউম্যানিটেরিয়ান সাপোর্টের সাথে যুক্ত কোনো উদ্যোগকে সমর্থন করতে পারেন। আমরা যারা ওয়েস্টে আছি, আমি ইউএসএতে আছি, আমরা চাইলে আমাদের লোকাল রিপ্রেজেন্টেটিভ বা কংগ্রেস পার্সনদেরকে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে চিঠি লিখতে পারি, পিসফুলি প্রোটেস্ট করতে পারি। সো এই ধরনের ছোট ছোট অ্যাকশনস পৃথিবীর অনেক বড় বড় সমস্যাগুলোকে হয়তো একেবারেই সম্পূর্ণ সমাধান করে ফেলবে না, কিন্তু এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সম্পূর্ণরূপে পাওয়ারলেস বা শক্তিহীন না। আমরা অন্তত মানবিকভাবে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে কিছু পজিটিভ কাজ করতে পারি, এবং এই সেন্স অফ এজেন্সিটা অনেক সময় অ্যাংজাইটি, হেল্পলেসনেস এবং ইমোশনাল স্ট্রেসকে অনেকটা কমিয়ে দিতে হেল্প করে। নাম্বার 2, ডিলিং উইথ ইকোনমিক অ্যাংজাইটি। সেকেন্ড স্ট্র্যাটেজি হচ্ছে ইকোনমিক অ্যাংজাইটি বা অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে তৈরি হওয়া মানসিক সংকট এবং আর্থিক সংকটের জন্য যথাসম্ভব প্রস্তুতি নেওয়া। দেখা যাচ্ছে হাজার হাজার কিলোমিটার দূরে কোথাও একটা যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধ সরাসরি আমাদের শহরে না ঘটলেও তার প্রভাব কিন্তু অর্থনীতির মাধ্যমে খুব দ্রুত আমাদের জীবনে ঢুকে পড়ে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাচ্ছে হু হু করে, এবং যদি হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বিঘ্নিত হয়, তাহলে গ্লোবাল অয়েল সাপ্লাই আরও অস্থির হয়ে যাবে। এবং এর ফলে ফিউল প্রাইস, ট্রান্সপোর্টেশন কস্ট, তেলের দাম, গ্যাসের দাম এবং অনেক দৈনন্দিন পণ্যের দাম কিন্তু বাড়তে পারে, যেটা স্বাভাবিকভাবে মানুষের মনে ভবিষ্যৎ নিয়ে একটা অর্থনৈতিক উদ্বেগ তৈরি করে। সো বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা একটু বেশি সেন্সিটিভ বা বেশি সংবেদনশীল, কারণ আমাদের দেশ অনেকটাই মিডল ইস্টের উপর নির্ভরশীল, একদিকে এনার্জি ইম্পোর্টের জন্য, অন্যদিকে প্রবাসী শ্রমিকের রেমিটেন্সের জন্য। সো যদি মিডল ইস্টের এই দেশগুলোতে অস্থিতিশীলতা বাড়ে, তাহলে তেলের দাম, গ্যাসের দাম বাড়ার সাথে সাথে কিন্তু রেমিটেন্স ফ্লো স্বাভাবিকভাবে স্লো হয়ে যেতে পারে, বিশেষ করে যখন আমরা দেখছি যে অনেক ফ্লাইট রুট ইতিমধ্যেই কিন্তু ব্যাহত হয়েছে। সো এই অবস্থাতে আপনি কি করবেন? এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফোকাস অন কন্ট্রোলেবলস। অর্থাৎ আমরা গ্লোবাল অয়েল প্রাইস বা গ্লোবাল ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারবো না ঠিকই, কিন্তু আমরা আমাদের হাউস হোল্ড বাজেট, আমাদের স্পেন্ডিং হ্যাবিটকে একটু সচেতনভাবে, একটু কেয়ারফুলি যদি অ্যাডজাস্ট করতে পারি, সেটা কিন্তু অনেক সময় এই সময়গুলোতে আমাদেরকে হেল্প করবে। সো এই সময়ে বড় ধরনের নন এসেনশিয়াল পারচেসকে কিছুদিনের জন্য ডিলে করা বা খরচের পরিকল্পনা একটু হিসেব করে করা অনেক সময় ভালো সিদ্ধান্ত হতে পারে। তাই আগামী 3-4 মাসের একটা অস্থায়ী বাজেট প্ল্যান তৈরি করুন। আপনার মাসিক ইনকামের যদি 70% খরচ, বাড়ি ভাড়া, পরিবহন খরচ, কারেন্ট, গ্যাস, বাজার খরচের পেছনে ব্যয় করতে হয়, তাহলে চেষ্টা করুন যে বাকি 30% নিয়ে একটা ইমার্জেন্সি সেভিংস ফান্ড তৈরি করতে। আপনার হাতে যদি সামান্য হলেও যদি একটু বাড়তি টাকা থাকে, তখন বিশ্ববাজারে অস্থিরতা আপনাকে ততটা বিচলিত করতে পারবে না। যেমন ধরুন, আপনি হয়তো নতুন একটা স্মার্টফোন বা একটা এসি বা দামি কোনো ফার্নিচার কেনার পরিকল্পনা করছিলেন। সো এই মুহূর্তে সেই টাকাটা খরচ না করে সেভিংস বা নগদ টাকা হিসেবে হাতে রাখাটা বুদ্ধিমানের কাজ হতে পারে। বাইরে খাওয়া দাওয়া বা রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার প্রবণতা কমিয়ে ঘরে তৈরি খাবারের প্রতি গুরুত্ব দিতে পারেন, অথবা যাতায়াতের ক্ষেত্রে রাইড শেয়ারিং অ্যাপ বা উবার, লিফট এইসবের বদলে গণপরিবহন ব্যবহার করতে পারেন। ইংলিশে একটা প্রভাব আছে, যেটা বাংলা করলে হয় যে আমরা সমুদ্রে হয়তো ঢেউ থামাতে পারবো না, কিন্তু সার্ফিং করা শিখতে পারি ঢেউয়ের সাথে। এই মুহূর্তে বাংলাদেশে বসে আপনি বিশ্ব রাজনীতি পরিবর্তন করতে পারবেন না, সেটা ঠিক, কিন্তু আপনি আপনার মানিব্যাগ, আপনি আপনার মন, মনস্তত্ত্ব এই দুইয়ের উপর কন্ট্রোল রাখতে পারাটাই আপনার জন্য সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। নাম্বার 3, ইনফরমেশন হাইজিন। থার্ড স্ট্র্যাটেজি হচ্ছে আপনার ইনফরমেশন হাইজিনের দিকে মনোযোগ দেওয়া। কারণ আজকের পৃথিবীতে যুদ্ধ শুধু মাটিতে বা আকাশপথে হচ্ছে তা কিন্তু না, অনেক সময় সোশ্যাল মিডিয়া এবং নিউজ ফিডের মধ্যেও কিন্তু যুদ্ধ চলতে থাকে। আমরা প্রায় দেখি যে মানুষ সারাদিন ফোন খুলে খবর দেখছে, নতুন ভিডিও দেখছে, বিশ্লেষণ দেখছে, আবার অন্যদের প্রতিক্রিয়া দেখছে, এবং এই আমাদের ব্রেন এই সব তথ্যগুলোকে ইনফরমেশন হিসেবে স্টোর করতে পারে না। অনেক সময় ব্রেন করে কি, সেগুলোকে রিয়েল থ্রেট হিসেবে প্রসেস করে স্ট্রেস হরমোন কর্টিসল রিলিজ করতে থাকে, এবং অ্যাংজাইটি ধীরে ধীরে বাড়তে থাকে। সো এই জন্য একটা সহজ নিয়ম হচ্ছে 15 মিনিট রুল। অনেক গবেষণায় দেখা গেছে যে খুব অল্প সময়ের মধ্যে কখনো কখনো 10 থেকে 15 মিনিট ইন্টেন্স নিউজ এক্সপোজার বা ইন্টেন্স নিউজ কনজাম্পশন আমাদের শরীরে স্ট্রেস রেসপন্স তৈরি করতে পারে। তাই সারাদিন নিউজ ফিড স্ক্রল করার পরিবর্তে নির্দিষ্ট দিনের নির্দিষ্ট একটা সময়ে খবর দেখাটা ভালো। আপনি চাইলে টাইমার সেট করতে পারেন, আপডেটগুলো একেবারে দেখে তারপর ফোনটা কিছু সময়ের জন্য সরিয়ে রাখবেন। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে গ্রাফিক কন্টেন্টকে এড়িয়ে চলা। যুদ্ধের সময় অনেক ভিডিও বা অনেক ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায়, যেখানে
ধ্বংস, আহত মানুষ বা নিহত মানুষ বা মৃতদেহের দৃশ্যগুলো দেখা যায়। সো আমাদের ব্রেইন এই ধরনের ছবিগুলো যখন দেখে না, তখন সেটাকে অনেক সময় এমনভাবে প্রসেস করে যেন আমরা নিজেরাই সেই বিপদের মধ্যে আছি। সো এর ফলে ইমোশনাল নামনেস, বার্ন আউট বা দীর্ঘমেয়াদী স্ট্রেস তৈরি হতে পারে। তাই প্ল্যাটফর্মে ফিল্টার ব্যবহার করে গ্রাফিক কন্টেন্টগুলোকে যদি মেড করা যায় এবং এই ধরনের ভিডিও যদি অ্যাভয়েড করা যায়, তাহলে সেটা হতে পারে মেন্টাল হেলথের জন্য একটা ইম্পর্টেন্ট স্টেপ। আরেকটা বিষয় হলো নিউট্রাল এবং ভেরিফাইড সোর্স থেকে খবরগুলো নেওয়া। যুদ্ধের সময় অনেক কমেন্টারি বা অনেক অ্যানালিসিস খুব ইমোশনালি প্রেজেন্ট করা হয় এবং অনেক সময় মিস ইনফরমেশন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে আমাদের অঞ্চলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জারে অনেক সময় আমরা যাচাই বাছাই না করে যে কোনো কিছু বিশ্বাস করে ফেলি বা শেয়ার করে দিই। তাই যদি সম্ভব হয় তাহলে ভেরিফাইড সোর্সেস যেমন ক্রেডিবল নিউজ আউটলেট বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এইসবের উপর নির্ভর করা ভালো, যাতে অপ্রয়োজনীয় প্যানিক তৈরি না হয়। অ্যান্ড ফাইনালি আরেকটা ইম্পর্টেন্ট বিষয় মনে রাখা দরকার, সেটা হচ্ছে এই সময়েও আপনার জীবনে ছোট ছোট বিষয়গুলো, যেমন আপনার কাজ, আপনার পড়াশোনা, আপনার পরিবার, কোনো একটা হবি, একটা সিনেমা দেখা, সো এই সব কিছুর প্রতি মন দেওয়াটা একেবারেই ভুল কিছু না। অনেক মানুষ ভাবে যে এই সময় যদি আমি স্বাভাবিক জীবনযাপন করি, ছোট ছোট কাজগুলো, দৈনন্দিন কাজগুলো করতে থাকি, তাহলে যেন আমি পৃথিবীর সমস্যাটাকে আমি ইগনোর করছি। কিন্তু বাস্তবে রুটিন ধরে রাখা মানে সমস্যাটাকে এড়িয়ে যাওয়া না, বরং এটা আমাদেরকে মেন্টালি স্টেবল রাখতে সাহায্য করে, যাতে আমরা নিজেদেরকে শক্ত রাখতে পারি, নিজেদের ভারসাম্য ঠিক রাখতে পারি এবং প্রয়োজনে অন্যদেরকেও আমরা সাপোর্ট দিতে পারি। আর বাংলাদেশের মতো দেশে একটা বিশেষ বিষয় হলো যে আমাদের অনেকেই পরিচিত মানুষজন মিডল ইস্ট বা অন্যান্য অঞ্চলে কাজ করছে, তাই ডিজিটাল অ্যাংজাইটি এখানে একটু বেশি হতে পারে। সো এই সময়ে কমিউনিটি কানেকশন খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আপনার স্থানীয় কমিটি, মসজিদ, সামাজিক সংগঠন, পরিচিত মানুষের সাথে কথা বলা, যখন মানুষ একসাথে দোয়া করে, একসাথে থাকে, একসাথে কথা বলে, একে অপরকে সাপোর্ট দেয়, তখন ব্যক্তিগত ভয়টা ধীরে ধীরে কমে একটা কালেকটিভ রেজিলিয়েন্স তৈরি হয়। Speaking of resilience, now it's time to move to the final strategy, which is 4, creating personal resilience. লাস্ট স্ট্র্যাটেজিটা হচ্ছে নিজের ভেতরের স্থিতি বা পার্সোনাল রেজিলিয়েন্স তৈরি করা, অর্থাৎ এমন এক ধরনের মানসিক শক্তি তৈরি করতে পারা যাতে অনিশ্চয়তার মধ্যেও আপনি স্থির থাকতে পারেন এবং আপনার পরিবার ও আশেপাশের মানুষদের জন্য একটা ভরসার জায়গা হয়ে উঠতে পারেন। সো যুদ্ধের সময় সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হলো যে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভয়, শঙ্কা কাজ করা। মানুষ বারবার ভাবতে শুরু করে এরপর কি হবে, পরিস্থিতি আরও খারাপ হবে না তো, আমাদের জীবনে এর প্রভাব কতটা পড়বে। কিন্তু যখন আমাদের ব্রেইন বারবার ভবিষ্যতে ওয়ার্স্ট কেস সিনারিও নিয়ে চিন্তা করতে থাকে, তখন সেটা ধীরে ধীরে অ্যাংজাইটি আর হেল্পলেসনেস বাড়িয়ে দিতে থাকে। সো এই কারণে একটা গুরুত্বপূর্ণ মানসিক অভ্যাস হলো প্রেজেন্ট ফোকাসড থিঙ্কিং ক্রিয়েট করা, অর্থাৎ বারবার ভবিষ্যতে সম্ভাব্য বিপদ নিয়ে ঘুরিয়ে ভাবার পরিবর্তে নিজেকে জিজ্ঞেস করুন, আজকে আমি কি করতে পারি, আজকে আমি কিভাবে আমার পরিবারকে একটু বেশি সাপোর্ট করতে পারি, আজকে আমি আমার শরীর এবং মনের যত্ন কিভাবে একটু বেশি নিতে পারি, কিভাবে আমার রোমান্টিক পার্টনারের সাথে আমি একটু বেশি সময় কাটাতে পারি। যখন আমরা এই ধরনের ছোট ছোট অ্যাকশনেবল জিনিসের উপর মনোযোগ দিই, তখন আমাদের ব্রেইন ধীরে ধীরে একটা কন্ট্রোল এবং স্টেবিলিটি অনুভব করতে শুরু করে। তাই এই সময়ে ডেইলি রুটিন ধরে রেখে নিজের প্রতিদিনকার কাজগুলো করে যাওয়া খুব ইম্পর্টেন্ট। যেমন নিয়মিত ঘুম যাওয়া, হালকা এক্সারসাইজ করা, হেলদি খাবার খাওয়া, ফ্যামিলি টাইম, এই জিনিসগুলো অনেক সময় খুব সাধারণ মনে হলেও এগুলো আমাদের নার্ভাস সিস্টেমকে রেগুলেট করতে সাহায্য করে। আপনি যদি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি স্টেবল থাকেন, তাহলে আপনার আশেপাশের মানুষ, আপনার সন্তান, আপনার পার্টনার, আপনার বাবা মা, তারাও কিন্তু আপনার কাছ থেকে সেই স্টেবিলিটিটা অনুভব করতে পারে। তাই অনেক সময় একটা পরিবারের মধ্যে একজন স্থির মানুষ পুরো পরিবারের ইমোশনাল এনভায়রনমেন্টকে শান্ত রাখতে পারে। আর রেজিলিয়েন্স মানে হচ্ছে এই বিশ্বাসটা ধরে রাখা যে পৃথিবীতে কঠিন সময় আসে, কিন্তু সেই সময়ের মধ্য দিয়েও মানুষ কিন্তু নতুনভাবে পথ খুঁজে পায়। আবার যদি আপনি বিগ পিকচারটা দেখতে চান, তাহলে 2026 সালে এই কনফ্লিক্ট বা এই যুদ্ধকে একটু হিস্টোরিক্যাল কনটেক্সটে যদি বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে এটা মানব ইতিহাসের প্রথম কোনো বড় সংঘাত না, এবং সম্ভবত এটা মানব ইতিহাসের শেষ সংঘাতও হতে যাচ্ছে না। মনোবিজ্ঞানে একটা ধারণা আছে যাকে বলা হয় ক্রোনোসেন্ট্রিজম। এর মানে হলো আমরা অনেক সময় মনে করতে শুরু করি যে আমাদের বর্তমান সময়টাই হলো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে সংকটময় এবং সবচেয়ে অদ্ভুত একটা সময়। কিন্তু যদি আমরা একটু পিছনে তাকাই, তাহলে দেখি যে মানব সভ্যতা এর থেকেও অনেক বড় বড় বিপর্যয়ের মধ্যে দিয়ে গেছে। 1300 শতকে মঙ্গোল এম্পায়ার, মঙ্গোলরা যখন এশিয়ার মধ্যপ্রাচ্যের উপর দিয়ে ঝড়ের মতো ছড়িয়ে পড়ছিল, লক্ষ লক্ষ মানুষ হত্যা করে একের পর এক শহর, একের পর এক সভ্যতা মাটির সাথে ধ্বংস করে মিশিয়ে দিচ্ছিল, ওই সময়কার মানুষের কাছে তখন সত্যিই মনে হচ্ছিল যে পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, শহর জ্বলে যাচ্ছে, বাণিজ্য ভেঙে পড়ছে, সমাজগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তারপরও কিন্তু মানব ইতিহাস সেখানেই থেমে থাকেনি। আমরা দেখেছি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এমনকি নিউক্লিয়ার বম্বের ব্যবহারের মতো ভয়াবহ ঘটনাও পৃথিবীতে ঘটেছে। তবুই কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যায়নি। মানুষ আবার নতুন করে শহর গড়েছে, সমাজ গড়েছে, নতুন ভবিষ্যৎ তৈরি করেছে। এবং আমরা যদি আমাদের নিজেদের দেশের ইতিহাসের দিকেও তাকাই, তাহলে দেখবেন যে আমাদের পূর্বপুরুষ ব্রিটিশ কলোনিয়াল রুল, 1943 সালের দুর্ভিক্ষ, 47 সালের দেশভাগ, 71 সালের মুক্তিযুদ্ধের মতো ভয়াবহ সময় পার করে
আজকের এই বাংলাদেশ করে তুলেছেন। মনোবিজ্ঞানে এই ধারণাটাকে বলা হয় অ্যানসেস্ট্রাল অ্যানকোরিং। এর মানে হলো যখন আমরা খুব ভয় বা অনিশ্চয়তার মধ্যে থাকি তখন আমরা নিজেদেরকে মনে করিয়ে দিতে পারি যে আমরা সেই মানুষদের বংশধর যারা ইতিহাসের আরও কঠিন সময় পার করে সার্ভাইভ করেছিলেন। ইতিহাস আমাদেরকে একটা জিনিসই বারবার শেখায় যে সংকট আসে, কিন্তু মানুষ সেই সংকট পার করেও আবার সামনে এগিয়ে যায়। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি, নিজেকে এমনভাবে স্থির রাখা যাতে অনিশ্চয়তার মধ্যেও আপনি নিজের জন্য এবং আপনার আশেপাশের প্রিয়জনদের জন্য একটা স্থির ভরসার জায়গা হতে পারেন। তাহলে আজকের ভিডিওতে আমরা 4টা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি নিয়ে কথা বললাম। প্রথমে স্ট্র্যাটেজি ছিল সেকেন্ডারি ট্রমা বা নিজের ভেতরকার শোক অথবা গ্রিফকে প্রসেস করার জন্য নিজেকে যথেষ্ট পরিমাণ সময় দেওয়া, একই সাথে কমিউনিটি সাপোর্টের মাধ্যমে নিজের এবং আশেপাশের মানুষদেরকে যতটা সম্ভব মানসিকভাবে সাপোর্ট করা। সেকেন্ড স্ট্র্যাটেজি ছিল ইকোনমিক অ্যাংজাইটি, অর্থাৎ অর্থনৈতিক চাপের জন্য প্রস্তুত হওয়া, নিজের হাউসহোল্ড বাজেট, স্পেন্ডিং, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং একটু সচেতনভাবে পরিচালনা করা এবং সম্ভব হলে কয়েক মাসে একটা ছোট ইমার্জেন্সি সেভিংস ফান্ড তৈরি করে রাখা যাতে অর্থনৈতিক অনিশ্চয়তার চাপ কিছুটা কমানো যায়। থার্ড স্ট্র্যাটেজি ছিল নিজের ইনফরমেশন হাইজিন বা নিউজ কনজাম্পশনের প্রতি সচেতন হওয়া। এর মানে হচ্ছে অতিরিক্ত নিউজ বা সোশ্যাল মিডিয়া এক্সপোজার কমিয়ে ভেরিফাইড সোর্স থেকে সীমিতভাবে তথ্য নেওয়া যাতে অপ্রয়োজনীয় অ্যাংজাইটি তৈরি না হয়। এবং লাস্ট স্ট্র্যাটেজি হলো পার্সোনাল রেজিলিয়েন্স তৈরি করার চেষ্টা করা, যেখানে নিজের রুটিন, নিজেকে ফিজিক্যাল হেলথ, ফ্যামিলি কানেকশন এই সব কিছু ধরে রেখে অনিশ্চয়তার মধ্যেও নিজের ভেতরে একটা স্থিরতার জায়গা, একটা ভরসার জায়গা তৈরি করতে পারা, যাতে আমরা নিজের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং সমাজের অন্যান্য মানুষদেরও সাপোর্ট করতে পারি। এতক্ষণ পর্যন্ত যদি আপনারা আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ। সবশেষে একটা কথাই বলবো যে নিজের যত্ন নিন, পরিবারের যত্ন নিন, একে অপরের পাশে থাকুন, কারণ কঠিন সময়ে কাছের মানুষগুলোকে পাশে পাওয়া, মানুষের সঙ্গই আসলে আমাদের সবচেয়ে বড় শক্তি।